সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গালাজের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আমরা আলোচনা করব, তবে আলোচনা শুরুর আগে আমরা একটু উল্লেখযোগ্য সংবাদগুলো একটু জেনে নিয়ে তারপর আলোচনায় যাই। গালাদিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে সরকারের পদত্যাগের এক দফায় আন্দোলনকারীরা শহীদ মিনারের সমাবেশ থেকে 24 ঘন্টার আলটিমেটাম, সংলাপে না যাওয়ার ঘোষণা। শিক্ষার্থীদের সাথে সংলাপের আগ্রহ প্রধানমন্ত্রী জানালেন গণভবনের দরজা খোলা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল ঘোষণা। গাজীপুর, কুমিল্লা, ফরিদপুরে ব্যাপক সংঘর্ষ, 11 শিক্ষার্থী গুলিবিদ্ধ, পুলিশের গাড়িতে আগুন, বরিশালের ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ ধরে গণপিটুনি। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সহযোগিতার ঘোষণা বিএনপির, আগামীকাল মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের। এছাড়া চট্টগ্রামের শিক্ষামন্ত্রী ও বিএনপির 3 নেতার বাসায় হামলা। মোটা দাগে স্যার এই ছিল খবর। আমি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি দিয়ে শুরু করতে চাই এবং সেটি আপনার কাছে যেতে চাই, যেটি হলো যে আন্দোলনটি ছিল কোটা সংস্কারের আন্দোলন, সেটি আসলে কোটা সংস্কার করার পরে সেটি আসলে 8 দফা দাবি দিয়েছিল শিক্ষার্থীরা। সেখান থেকে এখন এইটি 1 দফা আন্দোলন এসেছে এবং আসলে এই 1 দফা আন্দোলনে আসার পেছনে শিক্ষার্থীরা যেটি বলছে এটি আসলে সরকারের নানান সময় নানানভাবে তাদের যে দাবি পূরণ না করা বা এই যে শিক্ষার্থীদের হত্যা, শিক্ষার্থীদের গ্রেফতার, এই বিষয়গুলোর কারণে আসলে এই পর্যায়ে এসে আন্দোলনটি ঠেকেছে। আপনার কি সেটা মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে স্যার যে জনস্রোত আজকে দেখা গেল শহীদ মিনারে, আমাদের দর্শক শ্রোতা আছে, আমার সহ আলোচক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। দেখেন, আমি আগে শুরু করতে চাই শিক্ষকদের যে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রত্যয় সেটি বাতিল করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, এটি অত্যন্ত একটি যৌক্তিক। এবং আমি আগেও শিক্ষক হিসাবে এই আন্দোলনের সাথে একজন শিক্ষক হিসেবে সম্পৃক্ত ছিলাম। আপনাদের এখানে বলেন, মিডিয়াতেও আমি বলেছি যে এটা একটা কনস্পিরেসি আমি বলবো অ্যাগেনস্ট দি প্রাইম মিনিস্টার এবং তার যে ভালো ভালো উদ্যোগ। উনি যে একটা জাতীয় পেনশন স্কিম করেছে, যাদের পেনশনের আওতায় নেই তাদের একটা সেফটি নেটওয়ার্কে আনা, একটা পেনশন ব্যবস্থার মধ্যে আনা, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলত আমি বলবো সেটাকে মন্ডল করে, এটাও কিন্তু তরুণদেরই বঞ্চিত করত। যাই হোক, আমরা করেছেন এবং উনি সেটা বুঝে টোটালি শুধুমাত্র শিক্ষকদের না, উনি বাতিল করেছে এইভাবে নিজে। উনি যেটা বলছেন যে সামারি টামারি আসছিল আমাদের শিক্ষকদের সাথে বৈঠকে, শিক্ষকদের জন্য উনি নিজে হাতে লেখে যে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও সরকারি, মানে বেতন যারা বেতনভোগ সকল কর্মকর্তা কর্মচারীর শিক্ষক, তাদের জন্য এটা যে বাধ্যতামূলক করা হয়েছিল সেটাকে বাতিল করেছেন। শুধুমাত্র কিন্তু বিশ্ববিদ্যালয় না, যে কথা আমি আগেও বলছি, যেটা অন্যদের জন্য অন্যরা বলতে যে আপনারা তারা আন্দোলন করেন না কেন, অন্যদেরটা আমরা করবো, বা কেউ তো এটা অভিনন্দন জানায় নাই, শুধু এটাই হয়েছে। আর শিক্ষকদের যে কথা, আমি প্রথমেই যেটা বলবো যে 1 দফা মানে কি, এবং আজকে দেখলাম যে কেউ কেউ অসহযোগও ডাকছেন নাকি, অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আগামীকাল। ঘোষণা তো দেওয়া আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অসহযোগ ঘোষণা আছে না, সেটা কি উড্ড হয়েছে? উড্ড হয়নি। সুতরাং ছাত্ররা আন্দোলন করেছে, তার সাথে ইমোশনালি সবাই আমরা ইনভলভ। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আমরাও জানি যে কোটা পুরোটা বাতিল করছেন প্রধানমন্ত্রী। উনি এটাই বলছেন যে বরং এদের সাথে আমরা একটা ধারণায় ছিলাম যে না, আলাপ হয় নাই। উনি বলছে আলাপ হয়েছে, আগেও আলাপ হয়েছে, আমিও সবসময় প্রস্তুত ছিলাম, কিন্তু একটা আলাপের পর আরেকটা দাবি আসছে। আমরা তো তাই দেখলাম। প্রথম আসলো কোটা বিরোধী আন্দোলনের নাম কি? কোটা সংস্কার স্যার না, কিন্তু কোটা বিরোধী 2018 সালে ছিল, এবারও মূল স্লোগানটা কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন। আমার কথাটা শোনেন, ব্যানারে দেখবেন কোটা বিরোধী, বৈষম্যহীন, হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাহলে প্রধানমন্ত্রী কোটা বাদ দিছে ছাত্রদের আন্দোলনের মুখে বা দাবির মুখে, ওরা বলছে যে নাম বাতিল না, সংস্কার। এবং তারা কিন্তু প্রকাশ্যে বলছে যে 20% বা রাখার জন্য
গভর্নমেন্ট এটা হাইকোর্টে যারা এগ্রিপ তারা মামলা করেছে। আমরা জানি যে সুপ্রিম কোর্টে একটা জিনিস থাকাকালীন সেটা প্রেজুডিস, কিন্তু স্যার হাইকোর্টের রায় তো গভর্নমেন্টকে সেই নির্দেশনা দেয়া ছিল, না সেটা পরে সেটা তো মানে নাই, শোনেন না, এটা ভুল বলছেন। হাইকোর্ট প্রথম দেশে একটা অর্ডার, রায়টা তো পরে আসে, সেখানে শুধু গভর্নমেন্টের প্রজ্ঞাপনটাকে বাতিল করছে, রায়টা তো আসতে পারে নাই পুরো। গভর্নমেন্ট আপিল করছে হাইকোর্টের ওই পুরো রায় বেরোর আগেই গভর্নমেন্ট আপিল করছে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তাদের যে প্রজ্ঞাপন সেটাকে বহাল রাখার জন্য, তাই না? ছাত্ররা বলছেন না, ওইটা না, আমরা সংস্কার চাই, থাকবে কোটা। ঠিক আছে, এখন দেখেন তাহলে যে বিষয়টা ছিল, ছাত্ররা মনে করেছে যে আমার সাথে ছাত্রদের সেবা কথা হয়েছে যে তারা মনে করছে স্টে পাবে। অ্যাটর্নি জেনারেল বলছে, ছাত্ররাও যোগাযোগ করছে, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছে, অ্যাটর্নি জেনারেল বলছে আমরা স্টে পাবো, কিন্তু তখন পুরো রায়টা আসে না। হোয়াট এভার ইট ওয়াজ, জাস্টিস বলছে যে এটা তো এমন এমার্জেন্সি না, বা এটা যদি স্থগিত না করি তাহলে কেউ এগ্রিপ্ট হবে না, এমন কারই তো চাকরি হয়ে যাচ্ছে কেউ, এরকম নাই। সো দ্যাট পুরো রায়টা আসুক, আমরা শুনবো। পুরো যেটা পুরো রায়তে আসলো যে না, বাতিল করলেও গভর্নমেন্টকে করার প্রভিশনস রাখছে। তাহলে কি, যদি আমরা দেখি আপিলটা আমরা না করি, তাহলে কিন্তু ওই রায়টাই মেনে আমরা মনে করেন কমিশন করি, কমিটি করি, ওদের নিয়ে করি, আমরা একটা সংস্কার করতে পারি। এখন আপনি তো অ্যাপিল করেছেন বহাল রাখার জন্য প্রজ্ঞাপনটাকে, ছাত্ররাও সেখানে আছে, এই আন্দোলনের ছাত্ররাই যে অ্যাপিল দিয়ে স্টে, এখন স্টে দিল না, আপনি ইয়ে করলেন, তারপর আবার গভর্নমেন্ট আবার উদ্যোগ নিল, 2 ছাত্ররা দিয়ে আবার মামলা করে, অ্যাটর্নি জেনারেল, ল মিনিস্টার, যেটা প্রাইম মিনিস্টার বলেন, কথা বলে আবার কোর্ট আগে আনলো, তখন স্টে দিল। স্টে দেওয়া মানে আগেরটাই বহাল আছে, কোনো কোটা নাই। তাহলে তো আপনি ধৈর্য, যে কথাটা ওরা বলছে, যে একটা টকশোতেও বলছে, আপনার নিশ্চয়ই মনে আছে, যে যদি স্টে না থাকে তাহলে কবে রায় হবে, 2 বছরের মধ্যে তো সব নিয়োগ হয়ে যাবে। তাহলে যখন স্টেটা দিল তখন তো আপনার অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই, যাই করে রায়। কিন্তু ততক্ষণে তো কয়েকজন শিক্ষার্থীর প্রাণ চলে গেছে, তাহলে কি প্রাণ চলে যায় না, অপেক্ষা করবে? স্টে হওয়ার সময় প্রাণ যায় নাই, রায়ের মধ্যে প্রাণ গেছে। যেদিন স্টে করছে তখন কিন্তু প্রাণ যায় নাই, রায়টা হওয়ার পর প্রাণ গেছে, রায়ের হওয়ার ইন বিটুইন প্রাণ গেছে। স্টের পরও তারা মানে নাই, ধরলাম সবই, তারপর তো আলোচনা হলো, তার মধ্যেই তো বৈঠক হলো, আওয়ামী লীগ থেকে তাদেরটা মেনে 20 ভাগ প্রস্তাব করা হলো, তারা 3 মন্ত্রীর সাথে বৈঠক করলেন। সেটা তো আরো পরে, 3 মন্ত্রীর সাথে বৈঠক আরো পরে হয়েছে স্যার। না করেছে তো বৈঠক, তো অনেকগুলো প্রাণ ঝরে গেছে, প্রাণ তো ঝরে গেছে, সেই অস্থিতিশীল পরিবেশও তৈরি হয়েছে। এখন যদি বলেন আপনি একের পর এক যে দাবা, আমি তো আজকের আমি বলছি শিক্ষকদের সমাবেশে যে ছাত্রদের এসএসসি এইচএসসি পরীক্ষার্থী সহ সকল ছাত্রদের মুক্তি দেওয়া, এবং আমরা কিন্তু আহ্বান জানাইছি, যেটা আজকেরও মাননীয় প্রধানমন্ত্রীর ওখানেও আমাদের 2-1 জনে যারা কথা বলছে তারা বলছে যে এক ধরনের একটা অ্যামনেস্টি দিয়ে যাদের মামলা আছে। কারণ আমি মনে করি, আমি নিজেও ছাত্র ছিলাম বা ছাত্র আন্দোলনে ছিলাম, আমরা যখন আন্দোলন করি একেবারে 100% অহিংস হয় না, ঢিল মারা, একটা গ্লাস ভাঙ্গা, সেটা করতে গিয়ে কোনো কোনো ছাত্র আরও বড় ঘটনায় জড়িয়ে যেতে পারে, তাদের ইমোশনাল, আপনাকে এই ছাত্রদের অন্য কেউ প্ররোচিত করেছে। আমার মনে আছে, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে যদি বলি, আমাদের একবার একটা বিক্ষোভ মিছিল, আমরা গেলাম কার্যালয়ের ওখানে, লাঠিচার্জ করলো, আমাদের অনেক আহত হলো। আমরা যখন ফিরে আসলাম, এই ডাকসু ভবনের পেছনে মধুর ক্যান্টিনটা এখানে একজন, নামই বলতে পারতাম, নাম বললাম না, মানে এক ধরনের ব্র্যাকেটবন্দি ছাত্র সংগঠনের নেতা, সে বলল চলেন ক্যান্টনমেন্ট অ্যাটাক করি। আমি এটা ধমক দিলাম যে মিয়া, আপনি তো আছে, আপনি তো পিছন থেকে কাইটে পড়বেন, মরবে তো ছাত্ররা, মরবে তো আমার কর্মীরা, আমি মরবো। কারণ একটা ছাত্র, আমি তো ছিলাম, ইমোশন তো, হ্যাঁ চলেন, দৌড় তো দেবে। তাহলে দায়টাকে, এই যে বলছে যে চলেন অ্যাটাক করি, সে অ্যাটাক করতে গিয়ে একটা ছাত্র মারা যাবে, তাহলে এই ঘটনাটা হয়েছে। তারপর অন্য কিছু আছে, ষড়যন্ত্র আছে, গভর্নমেন্টের পক্ষে প্রকাশন হতে পারে। আমরা যে দাবিটা আজকে করেছি যে এইটাও তদন্ত করে যারা জড়িত আছে তাদের শাস্তির আওতায়, মানে জবাবদিহিতার আওতায় আনা, এবং হত্যাকাণ্ড
যেটা ছাত্ররা দাবি করছে আপনি সেখানে বাদ দেন, পরবর্তীতে ছাত্রদের দাবি কি? কোঠা মানা, যারা হত্যাকাণ্ডের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বিভাগে তদন্ত করা, গভর্নমেন্ট জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলছে, ব্যাপারে গভর্নমেন্ট সাহায্য চায়, যুক্তরাজ্যের সাথে কথা বলছে, গভর্নমেন্টও চায়, মনে করে এখানে অনেক হত্যাকাণ্ড হয়েছে, কারণ এখানে পুলিশ। ঠিক আছে, কিন্তু স্যার ধরেন যে কাজগুলো আপনি আগে করতে পারতেন সেগুলো পরে করলেন। আপনি প্রথমে আপনি বললেন যে আবু সাইদকে পুলিশ গুলি করেনি, আন্দোলনকারীরা মেরেছে, তারপরে আপনি এসে এখন পুলিশ গভর্নমেন্ট বলে না, শুনেন মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের কথা। স্যার এটা গভর্নমেন্ট বলছে না, আওয়ামী লীগের নেতারা বলেছেন যে পুলিশ গুলি করেছে তিনিও শিবির, যাকে গুলি করেছে তিনিও শিবির, এটা তো স্টেটমেন্ট স্যার। শুনেন এখন শুনেন, এটা হলো যাই আপনি বলেন কি বলছে, অনেক কিছু হয়েছে, সেটি সমন্বয়ের অভাব কিনা? না, সমন্বয়ের অভাব দোষ আছে, আমি মনে করি না যে গভর্নমেন্টের দোষ নেই। আমরা তো বলছি এই জন্য গভর্নমেন্টের ভেতরেও তো নানা, এই যে আমি প্রথমেই বললাম যে আমি তো মনে করি যে মোস্তফা সাহেবরা যারা করেছে, স্টিল আই মিনিট 2 দিন আগে আরেকটা ভিডিওতে আমি বলছি যে তারা পুরো একটা সাবঅর্ডাইজ করেছে, যে একদম সেটা সরকারের করুক, ঢাকা ইউনিভার্সিটির করুক, ওই ব্যাংক কর্মচারীর করুক, যে পেনশনকে পুরো বাদ দিয়ে পেনশন বলতে বুঝে এককালীন, তারা এটা করেছে। তা গভর্নমেন্টও তো দিয়ে কমিটি করেছে এবং আরও আগে, আজকে তো উনি বাতিল করেছে, কিন্তু এটা কিন্তু আরও 15 দিন আগে উনি বলছে ওনাদের যে ওই পেনশন, গ্র্যাচুইটি, বোনাস বহাল রেখে করতে। আমি এই কথা, লাস্ট কথাটা শেষ করি। দেখেন যারা মারা গেছে, শহীদ হয়েছে, খুবই দুঃখজনক। এখন আপনি তো তাদের ফিরে পাবেন না, তাহলে একটা হতে পারে তাদের বিচারটা পেলে আমরা একটা শান্তি পাবো, সেটা একটা দাবি, এটা যৌক্তিক দাবি। তাহলে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যেই করুক, সেটা সে সাংবাদিক হোক, সে পুলিশ হোক, ছাত্র জনতা, তার একটা তদন্ত হওয়া এবং সেই তদন্তটা একটা ক্রেডিবল, বিশ্বাসযোগ্য হওয়া। আর একটা হলো ছাত্রদের এই দাবিও যৌক্তিক যে সবাইকে মুক্তি দেওয়া, মুক্তি মানে জামিন না, মামলা তুলে সেটাই চাওয়া যৌক্তিক। আমি এই আন্দোলনে আমি থাকলেও তাই বলতাম, সেটা ঠিক আছে, বা এই ধরনের দাবি। কিন্তু এই দাবি অসহযোগ ব্যাগদা, এই দাবি ছাত্রদের না, এবং এই অসহযোগ একজনে অনেক আগেই ডাকছে, আর সরকার পতনের এজেন্ডা অনেকেরই আছে, আমরা জানি। এবং এটা নিয়ে আমরা আলোচনা করব, সরকার পতন এটা নিয়ে আমি একটু স্যারের কাছে যাই। জনাব কামরুল হাসান, এই বিষয়টা যে যেই একটা আন্দোলন শুরু হয়েছিল সেটি আসলে জুলাইয়ের মধ্যভাগের পরে এসে আরো গতি পেল এবং সেটি আসলে এখন এক দফায় শিক্ষার্থীরা এসেছেন, তারা ধীরে ধীরে 1, 2 থেকে 9 পর্যন্ত গিয়ে আবার এক দফায় ফিরেছেন। তো এই এবং একই সঙ্গে এই দাবি এবং তাদের যে কর্মসূচি রয়েছে, অসহযোগ আন্দোলনের ডাক, এর আগে আমরা রাজনৈতিক দলগুলোর অসহযোগ আন্দোলনের ডাক দেখেছি, সেটির চেয়ে আসলে ভিন্নতর কিনা স্যার বলছেন এর রাজনৈতিক দল আগেও ডেকেছে, সেটিরই একটা সংস্করণের কথা স্যার বলছেন। ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং যারা শুনছেন। না, আমরা মানুষ দুজন হলে মত তো ভিন্ন রকম হওয়াই উচিত। যেমন রাজনৈতিক মাঠে একাধিক জনসম্পৃক্ত দল থাকা দেশের জন্য কল্যাণকর, আলোচনায় 2 পক্ষ থাকলে দ্বান্দ্বিক একটা পরিস্থিতি তৈরি হয়ে সুন্দর একটা সিদ্ধান্তে আসে। তো দর্শক শ্রোতারা নিজেরা, যেহেতু যারা বাইরে আছেন, যারা দেখছেন সাফারার, তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন দুটো আলোচনা থেকে। আমার যেটা মনে হচ্ছে, দেখুন সবাই সব কিছু জানে, শুরু থেকে যাওয়ার দরকার নেই। প্রথম এক কথায় 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এটা একটা বিলম্ব, বিরাট বিলম্ব, এটা সত্য কথা। মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তারা স্মারকলিপি দিয়েছে, তো এই অনেক সময় পেয়েছে। তখন তো মন্ত্রী মহোদয়রা আদালতের কথা বলল, কিন্তু ভিন্ন দিকে সরকার প্রধানের পক্ষ থেকে একটা বক্তব্যে আমাদের শিক্ষার্থীরা অভিমান করলো এবং আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক ছাত্রলীগের উপর দায়িত্ব দিয়ে দিল নিজেদেরটা। তারপর আর যায় কোথায়, যা হবার তাই হলো, এগুলো সকলেই জানে, ব্যাখ্যা করার কিছু নেই। এরপর প্রাণ যাওয়া শুরু হলো এবং আমরা দেখেছি আবু সাইদের অভিমানের বিপরীতে প্রাণ কেড়ে নেওয়া হলো আলিঙ্গন না করে। এটা কিন্তু সবাইকে স্পর্শ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি অসহায় শিক্ষার্থীরা যখন আক্রান্ত হচ্ছে পুলিশের উপস্থিতিতে, সন্ত্রাসী দ্বারা, এবং সেখানে আমাদের শাসক দলের ছাত্র সংগঠনের কর্মীরাও আছে, তিনি দরজা খুলেননি। এখানে তার আঙ্গিনাই তারা আহত এবং পরে পুলিশের আক্রমণের শিকার হয়। ফলে এই 2টা ঘটনা কিন্তু অনেক দূর নিয়ে যায়। তারপর শুরু হলো
প্রতিদিন এই ধাওয়া পাল্টা ধাওয়া, এবার সহিংস হয়ে গেল বিষয়টা। এবং এখানে কে কি করেছে এটা জানা সবাই জানে, আমরা এটা বলার দরকার নেই। শুধু মৃত আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে তারা যারা মরে গেছে, যারা চলে গেছে, যাদের মেরে ফেলা হয়েছে, তারা তো চলে গেল, কিন্তু যারা বেঁচে আছে তারা শুধু লাশটা দাফন করেছে, কিন্তু আবেগটা তো এদের মধ্যে আছে। এই আবেগ আপ্লুত ভারাক্রান্ত মন নিয়ে শুধুমাত্র যে যার সন্তান চলে গেছে সেটা না, যার গ্রামের চলে গেছে, যার স্কুলের শিক্ষার্থী চলে গেছে, যার বন্ধু চলে গেছে, সবাই আক্রান্ত হলো। এটা সাংঘাতিক স্পর্শকাতর একটা বিষয়। আর এরা ছাত্রদল ছাত্রলীগের কর্মী না, এরা হচ্ছে একেবারে সাধারণ শিক্ষার্থী, এবং এরা হচ্ছে পরিবারের এক বা দুই সন্তানের একজন। এরা মানে ছোট ছোট কলির মতো মাত্র ফুটছে, এদের বয়স এই 15-16-র মধ্যে অধিকাংশে। এরকম একটা অবস্থায় দেখেন যেখানে আমরা দেখলাম যে ব্যবসায়ীদের সঙ্গে যেই আলোচনা একটার পর একটা ভুল কিভাবে করছে, ওনারা তাদের সরকারের পাশে থাকবেন প্রতিজ্ঞা করলেন, জামাত বিএনপিকে তদন্তের আগে অভিযুক্ত করে বলে দিলেন যে কারা দায়ী, এবং ব্যবসায়ীরা সরকারের সাথে থাকবেন, কিন্তু মৃত ব্যক্তিদের বিষয়ে আলোচনা হয়নি, যাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তাদের বিষয়ে আলোচনা হয়নি, এবং না মানে বেনামে অনেক লাশ দাফন করতে হয়েছে। আমরা জানি রায়ের বাজার, সেই বধ্যভূমি, সেই আরেকটা স্পর্শকাতর জায়গা, এই সব কিছু সবাই দেখেছে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে, নানান কিছু করেছে, মানে একটা সিদ্ধান্ত সঠিক সময় নেয়নি, এবং প্রত্যেকটা সিদ্ধান্তই শেষ পর্যন্ত নিতে বাধ্য হয়েছে, এবং স্বেচ্ছায় নেয়নি, যথাসময় নেয়নি। আচ্ছা, এবার দেখুন এত কিছুর পরেও 6 জন সমন্বয়কে নিয়ে যাওয়া হলো, ডিবি অফিস থেকে যে বক্তব্যটা দেওয়া হলো, তারা এসে বলল যে আমরা 32 ঘন্টা অনশন করেছি, এবং কেউ কেউ আবেগবশত এবং আমার বিবেচনায় যথার্থই বলেছেন যে বিদ্রোহী কবি নজরুল এসে 39 দিন ওই ব্রিটিশ রাজদের বিরুদ্ধে তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল কিন্তু অনশন করে। এরা আমাদের এই যুগের নজরুল, অথচ তাদেরকে বলা হলো যে তারা আন্দোলন ছেড়ে দিয়েছে, যেখানে 60-এর বেশি সমন্বয়ক সারা বাংলাদেশে, এবং ইন্টারনেট কানেকশন নাই, কিছু নেই, তারা কার সঙ্গে যোগাযোগ করে বন্ধ করবে? আর তাছাড়া যেই আন্দোলনটার ঘোষণা এসছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে, সেটা ডিবি অফিসে হবে কেন? এটা ডিইউতে হবে। এই সামান্যটুকু বুঝবার ক্ষমতাদের ছিল না। এগুলো আরও উস্কে দিয়েছে। দেখেন তারপর যেটা হয়েছে, সর্বশেষ যে অভিমানের জায়গাটা, সেটা হচ্ছে যে এতগুলো মানে প্রাণ যাওয়ার পরেও সরকার কিন্তু বল প্রয়োগের নীতি থেকে ফিরে আসেনি। গতকালও প্রাণ গিয়েছে, ওয়াই? এবং আজকে যে যারা বিভিন্ন জায়গায় একত্রিত হয়েছে, এখানে কারা আছে দেখুন, শিক্ষকরা আছে, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, কাদের নিয়ে আপনি চলবেন? মোটা দাগে সমাজের সব পেশাজীবীরাই এর চেয়ে কি বেশি? মানে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে আপনারা আপনাদের বিবেচনার যে জায়গাটা, মানবিক যে জায়গাটা, সেটা ব্যবহার করুন। ক্ষমতা থাকলে, হাতে অস্ত্র থাকলে তো ব্যবহার করা যাবে। পাওয়ার উইদাউট কন্ট্রোল ইজ মিনিংলেস। পাওয়ার থাকলেই তো হবে না। একটা গাড়িতে আপনার ক্ষমতা আছে, গাড়িটা চলে, কিন্তু ব্রেক না থাকলে এই গাড়িটা চালানো যায়? এই সরকারটাকে ব্রেকের নেই এমন একটা শক্তিশালী গাড়ি মনে হয় আমার। এবং এখানে যারা আছে তারা কি ইচ্ছা করে সরকারকে বিপদে ফেলছে, জনগণকে এই ঝামেলায় ফেলছে, নাকি অজ্ঞতা এবং অদক্ষতার কারণে ফেলছে, সেটা বিরাট গবেষণার বিষয়। সংশ্লিষ্ট গবেষকরা ভবিষ্যতে নিশ্চয়ই করবেন। এবার আসুন অন্য যে জায়গাটায়, পেইনগুলো, বাচ্চাগুলো যে এখন একটা আপনারা কথা দিচ্ছেন, আপনারা বলছেন কি কোনো শিক্ষার্থীকে ধরা হচ্ছে না, তাদের প্রতি মায়া মমতা সাংঘাতিকভাবে মিডিয়ায় বলছেন, তো ওরা স্লোগান দিচ্ছে দিনে নাটক রাতে আটক। তাই তো হচ্ছে। ব্লগ রেড দিয়ে আপনারা বাড়িতে কড়া নক করছেন, বলছেন যে এখানে কি ছাত্র আছে? 71-এ রাজাকাররা বিভিন্ন বাড়িতে কড়া নক করে বলতো এখানে মুক্তিযোদ্ধা আছে কিনা। এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা চোখ রাখেন সবাই জানেন। এটা কেমন কথা? এবং আমি রাজু স্কুল কলেজের সামনে আমি অনেক আবেগ আপ্লুত হয়েছি। 6-7-এ পড়া বাচ্চাগুলো একেবারে ফুলের ছোট কলির মতো। মা বাবা এটাকে কিভাবে, একটা বাচ্চা ছেলে কিংবা মেয়ে বা খুব বেশি 2 বাচ্চার পরিবার, এখন এদেরকে স্কুলে পাঠিয়ে কিভাবে মা বাবা থাকবে, যেখানে রাস্তায় পড়ে আছে, যেখানে বাবার কোলে ছাদে
3 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়, যেখানে ড্রয়িং রুমে একটা 11 বছরের বাচ্চা নিহত হয় এবং তার আঙ্কেল 17 বছরের, ড্রয়িং রুমের ভিতর। এটা কোন ধরনের কাজ? আরেকটা বাচ্চা সে খাবার পাচ্ছিল না 2-3 দিন, একটা মেসে ছিল, বাইরে একটা ভ্যানওয়ালার ওখানে সে কিছু বিক্রি করছে, ওখানে গেছে, তো ওর টাকাও নেই, কিছুই নেই, 2-3 দিন হয়ে গেছে। তো ভ্যানওয়ালা মায়া করে ওকে একটা রুটি দিয়েছে আর একটা কিছু সাথে দিয়েছে। রুটিটা নিয়ে সে একটু আসছে, যখন ডিভাইডারটা পার হচ্ছে তার মাথায় রাবার বুলেটে মস্তিষ্কগুলো চারদিকে ছড়িয়ে গেছে। ওই ভ্যানওয়ালা কি করেছে জানেন? একটা পলিথিনে মস্তিষ্কগুলো এক জায়গায় করে নিয়ে গেছে। আপনি বলুন তো, সে কি আন্দোলনে ছিল? আবু সাইদের সাথে এই বাচ্চাটার পার্থক্যকে? তাহলে আপনাদের কি ইন্টেলিজেন্স কাজ করছে? আপনারা কি নিয়ে ব্যস্ত? আপনার কাদের নিয়ে ব্যস্ত? সেই জন্য আমি খুব অবাক হই, আমি কখনোই এরকম দেখিনি। এটা যেমন আশ্চর্যজনক, তেমনিভাবে আমাদের এই বাচ্চারা, তারা কিন্তু এবার আর কোটা সংস্কারের কথা বলেনি। এরা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্যটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যারা মেধাবী, যারা হলে যাদের অ্যালটমেন্ট আছে, তারা একটি বিশেষ সংগঠনের সাথে সম্পৃক্ত না হতে পারলে সিটটা পাচ্ছে না। এটা কি বৈষম্য নয়? শুধু কি সরকারি চাকরিতে আপনি বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করবেন? তারা সেই জন্য বলছে গোটা সমাজটা, এই যে দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, মূল্যবোধের অবক্ষয়, ছাত্রলীগকে সরকার দায়িত্ব দিয়ে দেয়, ছাত্রলীগের ওপর ভর করে ভিসি প্রভিসি হতে হয়, এরকম একটি মহা মিসম্যানেজমেন্টের মধ্যে এই বকে যাওয়া পিতামাতাদের সামনে সন্তানরা দায়িত্ব নিয়েছে। কারণ মতিউর সাহেব আর বেনজির সাহেবদের ঠিক করতে হলে ওরা তো অভিভাবক ছিল, এই জন্য বাচ্চারা মাঠে নামছে। এই বিষয়টা কি বোঝা দরকার ছিল না? এটা কিন্তু কেউ খেয়াল করছে না। তাদের মনে করছে যে তারা সামান্য একটা জিনিস নিয়ে আসছে, তাদের সাথে যা ইচ্ছা তা করা যাবে, এবং এটা সম্পূর্ণ ভুল। সেই জন্য তারা যেটা করেছে, দেখুন আজকে আমি দেখলাম যে তাদের একটা ঘোষণা আসছে, তারা আজকে যে কাজটা করলো, বিক্ষোভ করলো দেশব্যাপী, এবং আগামীকাল সর্বাত্মক অসহযোগ। এখন তাদের যে এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা আমার যেটা মনে হয়েছে যে এই তাদের যে সমন্বয়কদের ধরে নেওয়া যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্লগ রেট দেওয়া হচ্ছে, দিনে এক কথা বলা হচ্ছে, রাতে এক কথা বলা হচ্ছে, এবং সবচেয়ে অভিমানের জায়গা, তারা যখন অনশন করছে তাদেরকে লিখিত একটা বক্তব্য পাঠ করানো হচ্ছে। এটা তাদের অত্যন্ত কষ্টের বিষয়। এবং এই বাচ্চাগুলোকে আপনি কোনো দল, ওই যে কি তৃতীয় দল, চতুর্থ দল, ওইসব দল তাদের পেছনে ঘুরছে, তাদের নেতৃত্বের প্রয়োজন আছে বলে মনে হয়নি। কারণ এই বাচ্চাগুলো সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন যখন করেছে, যারা নেতৃত্ব দিচ্ছে তারা স্কুলের শিক্ষার্থী ছিল, তারা হেলমেট পরিহিত কিছু বন্ধুদের প্রতিরোধের মুখেও কিন্তু স্কুল শিক্ষার্থী হিসাবে সফলতা অর্জন করেছিল। সেই বাচ্চাগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা এখন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, কোনো সংগঠন, এবং অনেকেই পাশ করেছে, অনেকেই আছে। হ্যাঁ, তাহলে 18 তো দিয়েছে। আমি বলছি যে এই জন্য এই যে বিএনপি, জামাত, জঙ্গি, এই সব কিছুই হচ্ছে একটা আমাদের গোয়েন্দা তৎপরতা বলুন, রাজনৈতিক স্বচ্ছতা বলুন, এসব দৃষ্টিকোণ থেকে চরম দেউলিয়াপনা। এবং যার কারণে শিক্ষার্থীরা ভাবছে এটা আসলে কোটা সংস্কার নয়, এটা রাষ্ট্র এবং সমাজ সংস্কারের সংগ্রাম। এবং মতিউর এবং বেনজিরের মতো অভিভাবকের হাতে দিলে আর তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, সেটা ধ্বংস হয়ে যাবে। ফলে তারা এক ধরনের ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন হবে, আমরা কি কোন স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, এই বিষয়টা রিয়েলাইজ করে 71-এর মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছে, এই 24-এর মুক্তিযোদ্ধারা তাদের চেতনার ব্যবসা না করে বাস্তবায়ন করতে চায় আমার ধারণা। ফলে বিষয়টা বড় হয়ে গেছে। আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরে। দর্শক, বিরতিবার আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছিলাম শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে। স্যার, আমরা যদি একটু আসি, শিক্ষার্থীদের এই আলটিমেটাম এবং সংলাপে না যাওয়ার ঘোষণা রয়েছে, এবং যেটি বলছিলাম অসহযোগ আন্দোলন, আপনি বলছিলেন যে অসহযোগ আন্দোলনের রাজনৈতিক কর্মসূচি ছিল, এবং আপনি বলছেন সেটা তারা উড্ডও করেনি, কিন্তু শিক্ষার্থীদের সেই এই কর্মসূচির সাথে আমি আপনাকেই বলি, পদত্যাগ করে কাকে দেবে?
মনে হয় 24 ঘন্টা পর। তো সেটি তো শিক্ষার্থীরা তারা যারা আন্দোলনকারী বা তাদের একটা কিন্তু কথা বলেছেন, তারা একটা জাতীয় রূপরেখা হাজির করবেন এবং সেখানে তারা যেটি বলছেন মানুষের জীবনে নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি জাতীয় রূপরেখা তারা হাজির করবেন। কারে ডক্টর ইউনূসকে নিয়ে? সেটি কাকে নিয়ে? শুধু শিক্ষার্থীদের আন্দোলনগুলো তো ধাপে ধাপে তারা সামনে এগিয়ে এনেছেন। আমরা যেটা মনে করি যে শিক্ষার্থীদের যে দাবিগুলো যে নানা দফা দিয়েছে সে ব্যাপারে আমরাও পক্ষে কথা বলছি। আপনি বলছেন না যে কারা পক্ষে? আমরা ওই সময় আমাদের শিক্ষক আন্দোলনের স্বার্থে আমরা এর মধ্যে যুক্ত হই নাই যে এটা ঠিক হবে না বা বলা হবে যে তাহলে এরাই সব করতেছে, তাই না? যেহেতু আমরা একটা শার্প একটা মুভমেন্টে ছিলাম, সেটাও কিন্তু এদের জন্যই, আমাদের না। এটাও একটা ভুল। অনেক শিক্ষার্থী প্রথম দিকে বলছে, পরে আর বলে নাই যে শিক্ষকরা নিজেদের জন্য। আজকেও কেউ কেউ মন্তব্য লাগছে যে শিক্ষকদের রক্তের উপর দিয়ে আমাদের দাবি আদায় হয়েছে না, কারণ এটার সাথে আমাদের, এটা ওই শিক্ষার্থীদের জন্য। আমাদের তো কেউ পেনশন প্রত্যয় যাবে না। ওই আন্দোলনের কারণে তড়িঘড়ি হলো কিনা? না না আন্দোলন সবগুলো থামানোর না না না, এটা আজকে গিয়ে আলোচনা হয়েছে। এটাই তো দুর্ভাগ্য, যেমন আমরা 1 তারিখ থেকে আন্দোলনে মানে চূড়ান্ত আন্দোলনে গেছি। 3 তারিখই কিন্তু সোমবার, তো সোম মঙ্গল বুধ 3 তারিখই যোগাযোগ হয়েছে, 4 তারিখ বৈঠক হবে। সেই বৈঠকটা হলো না, কি জানি ওই পদ্মার কোনো একটা পদ্মা ব্রিজের কি একটা মানে কনক্লুশন বা কি একটা প্রোগ্রাম ছিল, এই জন্য শিফট করলো। তারপর হলো না, বুঝিনি তো। নানা বিষয়ের মধ্যে নানা ধরনের যে সাপোর্টেজ থাকে না তা আমি বলবো না, সাপোর্টেজ থাকে, নানা কিছু থাকে, তাহলে সেটাও তো প্রলম্বিত হয়েছে, সেটাও ঠিক হয়নি। সেটা আমরা মোটা দাগে যদি বলি সে ঠিক আছে, যে এই বিষয়গুলোকে প্রলম্বিত না করে সব পক্ষই, যেন আমরা শিক্ষকের আমরা চাইছি আগেই শেষ হোক, হয় নাই। এখন কিন্তু শিক্ষকদেরটাও কিন্তু একটা নিঃস্বার্থ আন্দোলন, সেইটাও তরুণদের জন্যই। কাদের পেনশন? চাকরি কটা লোকে পাবে, কিন্তু সব লোকরাই তো কনসার্ন যে তাহলে আমার জন্য এই যে কোটা মনে করেন কয়জনের চাকরির বিষয়, কিন্তু ইমোশনটা সবাই। তো সেইটাকে, ইমোশনটাকে আমি মনে করবো এখানে কিছুটা অপব্যবহার হচ্ছে। ইমোশনটাকে বিশেষ গোষ্ঠী, দেশি, আন্তর্জাতিক, তারা এটাকে নানা, এই যে ভেতর এই যে কিছু হত্যাকাণ্ড হচ্ছে, বোঝা যাচ্ছে না কে মারছে। এই যে বললো যে বাচ্চাটি ড্রয়িং রুমে মারা গেল, দোতলা বাড়ি, সেখানে কোথায় গুলি আসলো? তখন তো হেলিকপ্টারও ছিল না, আর পুলিশ দোতলায় উপৃদ্ধি গুলি করবে কিভাবে? অন্য কোন ছাদ থেকে গুলি হয়েছে, সেটি দেখার দায়িত্ব তো সরকারের। না, দেখবে তো সরকার, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সেখানে নিরাপত্তা দেওয়া যাবে না, এরকম পরিস্থিতি দিতে পারবে না, বরং সেটা গভর্নমেন্ট যারা নিশ্চিত করতেছে এর প্রত্যেকটা হত্যাকাণ্ড বিচার হওয়া এবং এই অপরাধীদের বের করা। এবং সেজন্য আমাদের জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী, যে সেখান থেকে তার টেকনিক্যাল সাপোর্ট যেটা আরও বিশ্বাসযোগ্য হয়, প্লাস ইউকের গভর্নমেন্টের সাথেও কথা বলছেন, কারণ ইউকে তাদের প্রযুক্তি আছে, প্রযুক্তি দিয়ে তারা বের করতে পারবে। দেখেন না যে কীভাবে গুলিটা হইলো বা কারা করতে পারে, তার টেস্ট করে। হাওবার মূল কথা তাদেরও ছিল, আন্দোলনকারীদেরও কথা ছিল যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার। আমি তো এখানে কোনো গ্যাপ দেখি না। গভর্নমেন্টও বলতেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার, তারা বলছে হ্যাঁ সবাইকে মুক্তি। ওরা যেটা বলছে যে সেটাই আমরাও মনে করি, যেখানে যদি মামলা রেখে একজন পরীক্ষার্থী মুক্তি দেওয়া হয়, তাহলে সে একটা কিভাবে গার্ডিয়ান ব্যবস্থা কিভাবে লেখাপড়া করে, একটা বিষয় সেখানে মামলা প্রত্যাহার করে। এবং একটা জেনারেল, আমি মনে করি, আমি নিজে যদি নিজেরটা আমি বলতে চাচ্ছিলাম না, আমি আজ একটা প্রোগ্রামে বাইরেও ছিলাম, এটা আগেই বোর্ড মনোনীত প্রোগ্রাম। আমি সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যারা আমাদের ছাত্রর মতোই, আমাদের ওখানে গ্র্যাজুয়েট, আমি কথা বলেছি যে ছাত্রদের গ্রেপ্তার না করা এবং বিশেষ করে একেবারেই যারা হত্যাকাণ্ড বাই, এবং আজকের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে কেউ এটা দিচ্ছে যে একটা জেনারেল অ্যামনেস্টি হলেও যারা মোটামুটি ওই ধরনের একেবারে ডাইরেক্ট ইয়েতে না জড়িত, বা ছাত্র ভাঙচুর বা ইয়েতে জড়িত, তাদেরও একটা সাধারণ ক্ষমা দিয়ে সবাইকে মুক্তি দেওয়া, তাহলে সেটা একটা দাবি থাকতে পারে। বা সেটা হয়ে গেলে তাহলে তো মানে আপনি যে মারা গেছে অপরিবর্তিত, তারা তো ফিরে পাবো না আমরা।
আর পারিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে, সে ক্ষতিপূরণ তো আমি আপনার এই জায়গাটায় যদি আসি, প্রধানমন্ত্রী শুরুতেই করছেন। প্রধানমন্ত্রী না, ওরা কিন্তু চাওয়ার আগেই সেটা কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারটা আমরাও বলেছেন শিক্ষার্থী, কিন্তু আপনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত তারা তো বলছে শিক্ষার্থী আটকই হয় নাই, তারা বলছেন এইচএসসি পরীক্ষার্থী আটক হয়নি, তারা বলছেন যে কোন শিশু না, আমি সেই বিষয়ে এখন তো ডকুমেন্টেড যে আমি কে কি বলছে শুনেন, আমি একজন শিক্ষক, আমার পার্সোনাল জায়গা থেকেও এই মিডিয়াতেও আমরা বলে আসছি, আমি তো সরকারের কেউ না যে ওখানে তাদের মিটিং এ বলবো, ক্যাবিনেটে বলবো, কিন্তু আমার অ্যাক্সেস যেখানে যেখানে আছে, আমার ছাত্র যারা পুলিশ কর্মকর্তা তাদেরও আমি বলছি যে দেখো এটা হবে, মুভমেন্ট করতে গেলে এরকম ইয়াতে তারা দুইটা ভায়োলেন্সে জড়িত হবে, না স্বাভাবিক। আমরাও আন্দোলন করেছি, ডিল মারবো, পুলিশের গাড়িতে মারানো। একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই স্যার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বলেছেন শুট অ্যান্ড সাইট যেদিন কারফিউ জারি করা হয়, আবার তথ্যমন্ত্রী দুদিন আগে আমাদেরকে বলেছেন যে সরকার কাউকে গুলির আদেশ দেয়নি। আসলে আমরা সরকারের কোন জায়গাটা বিশ্বাস করব? শুনেন, এই জন্য সমস্যাটি কোন জায়গায়? আমরা অবশ্যই প্রধানমন্ত্রী যেটা বলবে সেটা বিশ্বাস করব, এতে তো কোনো সন্দেহ আছে? বলেন, প্রধানমন্ত্রী তো চূড়ান্ত এই সরকারের, ওনারাই তো বলে, মন্ত্রীরাই তো বলে যে উনি করবে। আমরাও তো দেখছি আমাদের সাথে বৈঠক করার পর বিপদে ফেলছে কিনা সেটা তো হতেই পারে। এবং সরকার, আমি তো মনে করি যে আজকের আমি আমাদের মিটিংয়ে বলছিও যে ভেতরে ষড়যন্ত্র হোক, কেউ যদি এক্সাজারেট করে, কেউ যদি উস্কানি দেয়, সবাইকে জবাব দিতে আনা, এটা আমার দাবি। যে সেজন্য যে দায়ী হোক, সে সরকারের মন্ত্রী দায়ী হোক, সে আমি দায়ী হই, আপনি হন, শিক্ষক দায়ী হোক। কিরকম ষড়যন্ত্র থাকতে পারে স্যার ভেতরে? ষড়যন্ত্র থাকতে পারে, আমাদের অতিকথন যে বলছেন, বা আমাদের ভুল থাকতে পারে। হোয়াট এভার দি থিং ইজ দ্যাট, যে আপনি যখন তদন্ত করবেন, আমি আমার ভুল হয়েছে, সেটা তো ভুল, তো ভুলের জন্য তো এত বড় ইয়ে হতে পারে না। ভুল হইলে আমার শাস্তি হবে না? ভুলটা হলে আমি যদি ভুল করে কাউকে খুন করি, এই জন্য তো খুনের শাস্তি হবে। ভুল করে যদি কেউ একটা ধাক্কা লাগে, আমার একরকম শাস্তি হবে। আমি আত্মরক্ষার জন্য যদি কাউকে আমার গুলি করতে, একরকম জিনিস। আর কেউ ইন্টেনশনালি যদি আমি তাকে হত্যা করার জন্য করে, একরকম। এই জন্য মূল বিষয় হলো তদন্ত করে এই বিষয়গুলোকে প্রত্যেকটাই আমি মনে করি যা হয়েছে তার সাথে এটা হতে পারে যে এই ঘটনা একটা অহিংস আন্দোলন, হিংস হওয়ার পেছনে কি ষড়যন্ত্র, কি প্রভোকেশন, কারা তার সাথে জড়িত, হোয়াটএভার দি পার্টিস, কে করেছে আমি তো বলতেছি না যে মিছিলের মধ্যে করছে বা পুলিশ করে নাই, বা সেটা তো আমি তদন্ত করে তারা বের করবে, এবং সকলেরই জবাব দিতে আসা উচিত। তো তদন্ত করবে, কিন্তু যেখানে মানুষের প্রাণের প্রাণ ঝরে গেল, মানুষের নাগরিকদের নিরাপত্তা, সেই প্রাণ ঝরে গেল, অবকাঠামোগুলো পর্যন্ত রক্ষা করা সম্ভব। আমার কথা শুনেন, এটা তো বোঝাই যায় যে এই জন্য প্রাণের জন্য সবাইকেই দায় নিতে হবে। এটা যদি অনেস্টলি আপনি বলেন, আপনাকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি উত্তরই দেবেন, এই দায় সবাই। যদি আপনি নিছক শুধুমাত্র মানে এই আন্দোলনের জন্য হয়, তাহলে এই শোনেন, কোন মন্ত্রী কি মেট্রো রেলে ওঠে? ওই এলাকার যারা ভুক্তভোগী জনগণ তারা ওঠে। আমার মনে আছে এটা যখন ইয়া করে, তখন আমাদেরই এক বন্ধু কবি এসে ওই এলাকায় থাকে, আমি তার টিভিতে দেখছিলাম, একবার খুব অ্যাঙ্গার প্রকাশ করছিল যে এখন এটা শেষ হচ্ছে না কেন। তবে শেষ হওয়ার পর বলছে যে এতদিন আমরা সাফার করছি, এত আমাদের ভাড়া কম রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি একদিন গেছি, টিএসসি থেকে উঠছি, উত্তরাজের 3 নম্বর যেটা, সেখানে গেছি এরকম 19-20 মিনিট, যেখানে আমার আনন্দ, কিন্তু আমি যেতাম গাড়ি নিয়ে, কারণ 2 ঘন্টা কমপক্ষে লাগতো, আসতে ক ঘন্টা লাগতো জানি না, তাই না? তাহলে বলেন আমি উস্কানি দিছি, এই জন্য ঘটছে। তাতে তো মেট্রো রেল, টেলিভিশন ভবন, আমাদের সাইবার সেন্টার, আমাদের ইভেন ডিজি হেলথ হাসপাতাল, এইগুলোর দোষ কি? তাহলে বুঝতে হবে যে এখানে নানা পক্ষ, যে প্রাণ রক্ষা করা গেল না, সম্পদ রক্ষা করা গেল না, দায়টা কার? না, এই দায় সরকার যখন ক্ষমতায় থাকে, যেই হোক সে, তাদের তো দায় আছেই। কিন্তু অন্যরা যদি বলে যে না আমরা পুরো দায় মুক্ত, সেটা কি যৌক্তিক হবে? সুতরাং দায় সবাই আছে। এই জন্য আমার বক্তব্য হলো যে নিরপেক্ষভাবে এই দায়, শুধু হত্যার তো আপনি বিচার করবেন, প্রত্যেকটা এক একটা হত্যাকাণ্ডে এক একজন দায়ী হবে, দেখবেন আপনি অনেকে অনেক জায়গায় দায়ী হবে। সেই জন্য প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার যেমন, তেমনি ভাবে এই ঘটনাটার মানে ঘটনার যে নানা প্রভোকেশন, ষড়যন্ত্র, হোয়াটএভার ইট ইজ,
সেখানেও নানাজন দায়ী হবে। সবাই যে এক পক্ষ একভাবে দায়ী হবে আমি মনে করি না, আপনি হয়তো তাই বলবেন। সুতরাং সেটা সবাইকেই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। স্যার আমরা আপনার কাছে চাই যেটি হচ্ছে যে এই এক দফা দাবি অসহযোগ আন্দোলনের সাথে এখন রাজনৈতিক দলগুলো যুক্ত হচ্ছে, যেটি হচ্ছে যে বিএনপি বলেছে তাদের সমর্থন থাকবে, অন্যদিকে আওয়ামী লীগ আগামীকালকে মাঠে থাকবে। এবং আমরা যদি একটু ঘটনাগুলো দেখি, যখনই শিক্ষার্থীদের আন্দোলনের ক্ষেত্রে যখন বিপরীতমুখী সরকার দলীয় রাজনৈতিক, এখানে আমি একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছে যে আমি সংঘাত চাই না, আজকেরও বলছে আমাদের সাথে, এই জন্য সংগঠনকে বলছে মানে সংঘাতে না জড়াতে। এখন তাদের এই জন্য 2 দিন জাতীয় শোক দিবসের প্রোগ্রাম জেলায় ছিল 1 তারিখ, 2 তারিখ এখানে 2 দিন তারা পিছাইছে, তাই না? এখন বাংলাদেশের পুলিশ আপনাকে যদি শান্তি একজনে চাইলো, আরেকজনের সেটার সুযোগ নিয়ে সেটাকে ব্যবহার করে অন্য পক্ষগুলো, কারণ এখানে আমরা A to Z জানি যে একটা পক্ষ না, এখানে ছাত্রদের সামনে রেখে 14টা পক্ষ সৃষ্টি হয়েছে। এখন বলবেন যে পক্ষটা হলো কেন, এখানে আমি একমত, বিলম্বের কারণে হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে। এতদিন আমার মনে হয়েছে যে না সরকার হয় না, কিন্তু ওরা তো ব্যাখ্যা দিয়েছে না, অনেক আগ থেকেই নানাভাবে নানা পর্যায়ে কথা হয়েছে। কিন্তু এই যে অনেক সমন্বয়ক অনেকেই তারা যখন কথা বলে তারা পুরো সিদ্ধান্ত দিতে পারে না যে আমরা ঠিক আছে আমরা যাই কথা বলবো, সেখানে পারবে না, এতজন তো পারবে না, কারণ সবাই তো একমতের না। উনি যখন বলছে আমরা 2 জন আলোচনা করতেছি, 2 মতের না, 2 জনই অধ্যাপক দেখেন, এবং মৌলিক আবার কতগুলো মিলও আছে, মৌলিক মিল আছে না। এই যারা মারা গেছে কেউ কেউ আমরা অ্যাকসেপ্ট করতে পারছি, এই যে এইরকমই তো ওখানেও বিষয়টা হলো তাই, এক কেন্দ্রিক হলে তারা হতো না। আর আমরা যা সারফেসে দেখতেছি সব সেটা না, আমরা চাই জন্য যে এগুলো এসে শান্তিপূর্ণভাবে কিভাবে সমাধান করা যায় সেটাই সকলের কাম্য, আর যাতে একটা প্রাণও না ঝরে। স্যার এই জায়গাটা যেটি আসলে রাজনৈতিক দলগুলো মাঠে আসছে, তাহলে আসলে আমাদের আগামী দিনটা কি মানে সংখ্যা কি আরো বাড়লো কিনা? এটা তো খুব স্বাভাবিক সত্য কথা যে রাজনৈতিক দলগুলো যদি এতে সংযুক্ত হয় তাহলে তো সংকট আরও ঘনীভূত হবে। সংকট সমাধানের জন্য সংকট ঘনীভূত হওয়া কখনো কখনো প্রয়োজন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটা ইতিবাচক কিনা। দেখুন বিএনপি সহ অন্য যে দলগুলো আছে যারা মাঠে দীর্ঘদিন যাবৎ সরকারের নানা অনিয়ম, দুর্নীতি, দুরাচারের বিরুদ্ধে সংগ্রাম করছে, তাদের এক ধরনের কন্টিনিউশন আছে, কিন্তু ওইভাবে সফলতা অনেকেই বলে নেই। কিন্তু রাজনৈতিক দল হিসাবে কোনো একটা মানে সরকারে যাওয়া, অর্থাৎ সরকার পরিচালনা করার পাশাপাশি গণদাবির পক্ষে কাজ করাটা আসলে মূল রাজনৈতিক দল হিসেবে টিকবার জন্য এটা খুব জরুরি। সেই ক্ষেত্রে এখন গণদাবি হচ্ছে শিক্ষার্থীদের এই বিষয়টা অনেক বড় লার্জ স্কেলে চলে গেছে, আসলে আমাদের সব দিক থেকে একটা অবক্ষয় বিপর্যয়, এবং যে কারণে অনেক বিশ্লেষক বলেন যে এখন রাজনৈতিক যেই সংস্কার এটার পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কার, এই যে বিভিন্ন সংস্থাগুলো আছে ধ্বংসের শেষ সীমায় চলে গেছে অনেকগুলো, এগুলো দরকার। তো ছাত্র শিক্ষার্থীরা যখন একটু সামনে এগিয়ে কোনো কথা বলে, যারা এগুলার ভিকটিম তারা খুব আশ্বস্ত হয়। যাদের সন্তান মারা গেছে তারা যখন দেখে যে শিক্ষার্থীরা এটার বিচার চায় তখন তারা সম্পৃক্ত হয়ে যায়, এবং যারা বিভিন্ন টেলিভিশনে অন্য একজন সন্তান হারা মার কান্না দেখে আবেগ আপ্লুত হয়, তারা এই ধরনের সরকার বিরোধী আন্দোলনে একটা আস্থা খুঁজে পায়, ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ দেখতে পায়। এই জায়গাটায় যদি বিএনপি রাজনৈতিক দল হিসাবে এই গণদাবির বিপক্ষে দাঁড়ায় তাহলে সরকারের যে দুর্গতি হয়েছে বিএনপির একই দুর্গতি হবে, গণবিচ্ছিন্ন হবে। ফলে একটা রাজনৈতিক দল হিসাবে গণদাবির পক্ষে তাদের এই সংগ্রাম খুবই ইতিবাচক। এখন প্রশ্ন হচ্ছে যে এটা সমাধান কিভাবে হবে, কি সরকার পদত্যাগ করবে না কি করবে? এই জায়গাটায় সরকার একটা জিনিস খুব চিন্তা করা উচিত। আমি জানি না যারা খুব কাছে আছে তারা কি নিয়ে এত ব্যস্ত, কারণ সাংবাদিক ভাইদের মধ্যে দেখেছি এমন প্রশ্ন করে যেখানে সরকার প্রধান বিব্রত হয়। উনি বলে যে প্রত্যয় স্কিম নিয়ে আমি স্টাডি করছি, তো সাংবাদিক এক ভাই বলতেছে 16 কোটি মানুষ আনন্দে আত্মহারা আপনার এই প্রত্যয় স্কিমে, মাস্টাররা বুঝতে পারেনি। তারপর বলল যে উনি একটা মন্তব্য করলো, ক্লান্ত মানুষ, আমরা তো অভিমানে শেষ। অথচ উনি আজকে ঠিকই ওই সাংবাদিক ভাইদের বাইরে যারা গিয়ে বললেন, আমার শিক্ষক সহকর্মীরা, উনি বললেন যে এটা সাংঘাতিক বাজে জিনিস, এটা বাদ। তাহলে দেখুন কাদেরকে চারপাশে রাখছে, এটাও কিন্তু দেখবার বিষয়। এই অতিতোষণ,
এটা কারা এরা? এটার পাশাপাশি সরকারের নিজস্ব দায় একটা আছে। দেখুন, আপনি 3টা পয়েন্টে খুব সংক্ষেপে বলি। এই যে শান্তির আহ্বান জানাচ্ছে সরকার, শান্তির আহ্বান জানিয়ে যদি বাংলাদেশ ছাত্রলীগ, তারপর আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ তারা যদি হামলা বন্ধ করত সরকারের এই ডাকে, তাহলে নিশ্চয়ই দেখা যেত যে যারা আন্দোলন করছে তারা যদি ভায়োলেন্ট হতো তাহলে তাদের দায়ী করা যেত। এবং শান্তির ডাক দিয়ে এদের মাধ্যমে এদের মাধ্যমে যখন এই প্রাণ কেড়ে নেওয়া হয়, আজকেও কিন্তু 11 জন গুলিবিদ্ধ, আপনি নিজেই বলেছেন। তাহলে এটা কোন ধরনের ডাক? আপনি যদি গণভবনের এই আপনার প্রাসাদের কাঠের দরজা খুলেন আর মনের দরজা বন্ধ রাখেন, সেটা বুঝবার ক্ষমতা আমাদের এই কোমলমতি শিক্ষার্থী, যাদেরকে আমি বলেছি এখন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, তারা রাখে। নিশ্চয়ই আপনি মিন করলে তারা বুঝবে এটা করতে হবে। আপনি দেখুন, ছোট্ট একটা জায়গায় আপনি বলা হচ্ছে ভিডিও দেখে কি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে সরকার দলীয় যারা অস্ত্র নিয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের আক্রমণ করেছে, একজনও কি গ্রেপ্তার করেছে? তারপর আপনি তদন্ত কমিটি একটা করলেন, 2 সপ্তাহ হয়ে গেল। আলামতগুলো যদি নষ্ট হয়ে যায় বিচার হবে? এবং প্রত্যেকেই বলছে আবু সাইদ যেখানে পুলিশের গুলিতে নিহত হয়েছে, আপনারা এফআরআই 16 বছরের একটা বাচ্চাকে 10 দিন জেল খাটিয়ে দিলেন। তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে বিচারকের দায়িত্ব পালন করবে? সেই জন্য শিক্ষার্থীদের ওই পুলিশ সাসপেন্ড হয়েছে, হ্যাঁ, আমাদের সার্বিক বিচারের জন্য। সেই জন্য এটা যেহেতু মানে হুকুমের আসামি, তো ভুল বলছেন, পুলিশের উপর আক্রমণ হচ্ছে। খুলনাতে পুলিশ মারছে আজকে, হ্যাঁ আমি সবগুলোই চাই, আমি বলছি জ্বালাই মারার উদ্যোগ নিয়েছে, আমি কি সেটা শাস্তি দিতে হবে অবশ্যই। সেই জন্য কারিগরি সাহায্য নয় জাতিসংঘের, তারা বলেছে যে আমরা স্বতন্ত্রভাবে যদি তদন্ত করার সুযোগ পাই তাহলেই করব, নির্ধারিত এবং নির্দেশিত। ছাত্ররাই তো প্রথম দাবি করছে আন্তর্জাতিক, শুধু প্রযুক্তিগত না, ওরা বলেছে যে সম্পূর্ণ দায়িত্ব যদি আমাদের দেন তাহলে আমরা বিচার করব, আমরা প্রযুক্তি দিব, বিচারের সিদ্ধান্ত আপনারা দিবেন, তাহলে বিচারের সিদ্ধান্ত তারা করবে। শান্তিপূর্ণ পরিবেশ, সুন্দর দিন হয়তো আসবে। আলোচনা শোনার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান এবং অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।